7 বছর পর বাংলায় দলের কর্মসূচিতে কংগ্রেসের জাতীয় রাজনীতির মুখ রাহুল গান্ধী, তাও আবার কংগ্রেসের ভোটের প্রচারে। মূলত কংগ্রেসের প্রধান 3 ঘাঁটি উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে তার নির্বাচনী প্রচার। এবার আবার 20 বছর পর রাজ্যের নির্বাচনে একাই লড়ছে কংগ্রেস। সব মিলিয়ে মঙ্গলবার রাহুলের দিকে তাকিয়ে বাংলার রাজনীতি, কারণ তার বক্তব্যের মধ্যে জাতীয় রাজনীতির দায়বদ্ধতা রয়েছে, জোট রাজনীতির সমীকরণও রয়েছে। এ বিষয় নিয়ে আমরা আসবো আলোচনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ, ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে, বুঝবো দাদা এই 2026-এর নির্বাচনটা তো অনেকটাই আলাদা, যে কারণে বিভিন্ন ইস্যু থেকে শুরু করে নানান রকম বিচার ব্যবস্থার সমস্ত কিছু জড়িয়ে যাচ্ছে। সেইখান থেকে কংগ্রেসের আলাদা হয়ে লড়াই, এবং এতদিন বাদে কংগ্রেসের দলীয় প্রচারে গান্ধী পরিবারের এই মুহূর্তের একেবারে যে রাহুল গান্ধী, যিনি হাতে নিয়ে রয়েছেন রাশ, তার আশা প্রচারে। এ বিষয়ে বুঝবো এর মধ্যে কি নীতি রয়েছে। দেখো অপরূপা, আজকে রাহুল গান্ধী প্রায় 7-8 বছর পরে এই রাজ্যের ভোট প্রচারে এলেন, এবং তখনই এলেন যখন এই রাজ্যে কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিধানসভা নির্বাচন। এর আগে যদি আমরা দেখি 2011 নির্বাচনে যখন এই রাজ্যে পরিবর্তন হয়েছিল, তখন কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটে ছিল তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যেই সেই জোট ভেঙে যায়। তারপরে আমরা জানি যে 2016 নির্বাচনে কিন্তু কংগ্রেস এবং বামেরা একসঙ্গে তাদের একটা জোট হয়, এবং তখন তারা জোটবদ্ধভাবে লড়াই করে। তারপরে যদি আমরা দেখি পরপর যে নির্বাচনগুলো, সেগুলোতেও কিন্তু কংগ্রেস বামেদের সঙ্গে জোট করে লড়াই করেছিল। এবং সে অর্থে যদি দেখা যায় যে বামেরা জোট করলেও বা কংগ্রেস বামেদের সঙ্গে জোট করলেও সেভাবে কিন্তু গান্ধী পরিবার, বিশেষ করে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী, তারা এ রাজ্যে এসে ততটা কি রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের বিরুদ্ধে সক্রিয় ছিলেন না, অর্থাৎ প্রচারে সক্রিয় ছিল না। তার একটা বাধ্যবাধকতা ছিল যে জাতীয় স্তরে রাজনীতি, কংগ্রেস জাতীয় স্তরে রাজনীতিকেই সবসময় প্রাধান্য দিয়েছে। ফলে যেটা হয়েছিল যে এই রাজ্যে যে কংগ্রেস একটা ওই মানে কি বলবো, ওই কোন রকমে আছে, ঠিক আছে একটা রাজ্যে, কারণ তারা সবসময় যেহেতু এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধী, তাই তারা কখনোই, অন্যদিকে বামেরাও বিজেপি বিরোধী, তাই এই দুই দল যেহেতু বিরোধী, তাই ওই না ধরি মাছ না ছুঁই পানি টাইপের পুরো পশ্চিমবঙ্গকে করে রেখেছিল। যদি আমরা শেষ নির্বাচন 2024-এর নির্বাচন দেখি, সেই 2024-এর নির্বাচনে কিন্তু বহরমপুর কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস কর্মীরা একটি মাত্র আসন এখানে টিম টিম করে জ্বলতো, এবং কংগ্রেস যার জন্য বিগত কয়েক বছর ধরে একমাত্র এখানে পতাকা তুলে ধরেছিল বলা যায়, সেটা হচ্ছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। সেই অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস কিন্তু বিরোধী দলনেতাও করেছিল 2019-এ নির্বাচনের পরে, লোকসভার বিরোধী দলনেতা করেছিল। সেই বিরোধী দলনেতাকে এই যে ইন্ডিয়া জোট তৈরি হলো 2024-এর নির্বাচনের আগে, যেখানে কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইন্ডিয়া জোটের বাইরে ছিল, ইন্ডিয়া জোটের সঙ্গে অর্থাৎ কংগ্রেস বা বামেদের সঙ্গে কোন রকম জোট হয়নি, এ রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস একা লড়াই করেছিল। কিন্তু যেহেতু ওই বললাম যে জাতীয় স্তরে রাজনীতির বাধ্যবাধকতার কারণে কংগ্রেস এই রাজ্যের প্রতি যে সহানুভূতি দিয়ে কংগ্রেস কর্মীদের যে সহানুভূতির চোখে দেখা দরকার ছিল, বা কংগ্রেসকে যেভাবে দেখার দরকার ছিল, সেভাবে কিন্তু তারা দেখেনি। তারা তৃণমূল কংগ্রেসকে সবসময় একটা প্রাধান্য দিয়ে, ঠিক আছে। এবং এও দেখা গেছে যে মল্লিকার্জুন খাড়গে, যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তিনি এসেছিলেন, কিন্তু বহুবার বলা সত্ত্বেও রাহুল গান্ধী আসেননি। অর্থাৎ যদি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এসে একটু এই রাজ্যে জোর দিতেন, তাহলে হয়তো অধীর চৌধুরীর আসনটা কিন্তু হারাতে হতো না। এবং অধীর চৌধুরীর যে লড়াই, সেই লড়াইকেও কোনো একটা সময় গিয়ে, এবং মল্লিকার্জুন খাড়গেও কিন্তু কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধী যেহেতু অধীর রঞ্জন চৌধুরী, তাই
কংগ্রেসের গুড বুকে 2024 কিন্তু ছিলেন না অধীর রঞ্জন চৌধুরী। তো এই জায়গা থেকে 2026 নির্বাচনে এসে যখন কংগ্রেস কর্মীরা বা কংগ্রেস চাইলো, প্রদেশ কংগ্রেস চাইলো, এই রাজ্যে প্রদেশ কংগ্রেস চাইলো যে তারা একা লড়াই করবে এবং তাকেই প্রাধান্য দিতে হলো, ফলে আর কিছু করার ছিল না। এখন রাহুল গান্ধীকে এত বছর পরে আজকে তিনটি তিনি সভা করলেন। প্রথম সভা করলেন রায়গঞ্জ। এবার যদি আমি একটু এটা তো জাতীয় স্তরের রাজনীতি, কিন্তু আজকে এসে রাহুল গান্ধী এই রাজ্যে কি বলেন তার কিন্তু একটা কৌতূহল ছিল রাজনৈতিক মহলে, কংগ্রেস কর্মীদের মধ্যে, তৃণমূলের মধ্যে, ইভেন বিজেপির মধ্যেও। মানে সমস্ত রাজনৈতিক যারা চর্চা করেন বা রাজনৈতিক বিশ্লেষণ যারা রয়েছেন তারা রাহুলের বক্তব্য শুনতে চাইছিলেন। আজকে কিন্তু রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছেন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে, যেমন একদিকে তিনি বেকার নিয়ে কথা বলেছেন, গত 15 বছরে তৃণমূল কংগ্রেস শিল্প করেনি বা অন্যান্য কিছু, এবং সেই সঙ্গে বলেছেন যে এই রাজ্যের বিজেপি বারবারন্তর পেছনে তৃণমূল কংগ্রেসের অবদান যথেষ্ট রয়েছে, এটাও বলেছেন। এখন এইটা যখন বলেছেন তো রাহুল গান্ধী বুঝে গেছেন কেন বললেন এই কারণে রাহুল গান্ধী বুঝে গেছেন আর যাই করুন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধী বা কংগ্রেসকে খুব একটা ছেড়ে কথা বলছেন না। কারণ এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটে একটা জিঞ্জার গোষ্ঠী আছে, যে গোষ্ঠীর মধ্যে কারা রয়েছে? তৃণমূল কংগ্রেস আছে, এই গোষ্ঠীর মধ্যে আছে কি বলে তামিলনাড়ু ডিএমকে আছে, এই গোষ্ঠীর মধ্যে আছে আমরা যদি দেখি যে আপ রয়েছে। তো এইরকম কিছু কিছু এই গোষ্ঠীর মধ্যে এসপি রয়েছে, অর্থাৎ সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে, এই গোষ্ঠীর মধ্যে লালু প্রসাদের দল রয়েছে। হ্যাঁ, তো এই যে একটা জিঞ্জার গোষ্ঠী, ইন্ডিয়ার জোটের কিন্তু এরা সরাসরি অংশীদার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরা একটা জিঞ্জার গোষ্ঠী সবসময় কিন্তু কাজ করছে। ফলে রাহুল গান্ধী এটা বুঝতে পেরেছেন যে এই যে ইন্ডিয়া জোট হয়েছে সেটা কিন্তু নামেই, এবং এই ইন্ডিয়া জোটে কিন্তু আদৌ এই তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের ভূমিকা জাতীয় রাজনীতিতে দেখাচ্ছে, বা লাস্ট যে আমরা যদি দেখি লোকসভার যে অধিবেশন হলো বা রাজ্যসভার যে অধিবেশন হলো, সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে কংগ্রেস যে বিষয়গুলো নিয়ে কংগ্রেস সেখানে বিরোধিতা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই বিষয়গুলো বিরোধিতা করেনি, কোথাও সরে এসেছে, কোথাও তাদের মতন তারা করেছে। তো এই জায়গাটি থেকে কংগ্রেসে কিন্তু আর কিছু করার ছিল না। এ রাজ্যে কংগ্রেস যেহেতু একা লড়াই করছে, তাই রাহুল গান্ধী যদি না আসতো তাহলে কিন্তু কংগ্রেস কর্মীদের কাছে এই রাজ্যের কংগ্রেস কর্মীরা যে কারণে উজ্জীবিত, এবং শুধু তাই নয় যে তৃণমূলের যে গত 15 বছর ধরে যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই যে অঞ্চলে যে কংগ্রেসের একটা সংগঠন ভালো ছিল, সেই সংগঠন তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে ভাঙিয়ে নিয়ে চলে গেছিল, কিন্তু এখন সেই সংগঠন কিন্তু আবার নতুন ভাবে মাথাচাড়া দিচ্ছে, অর্থাৎ কি বলবো, তারা আবার ফিরে এসেছে কংগ্রেসে। বহু ফিরে যাওয়া কর্মী, তৃণমূলে চলে যাওয়া কর্মী, তারা কিন্তু ফিরে এসেছে, এবং তারা চাইও না যে বামেদের সঙ্গে জোট হোক। তাই একটা সম্ভাবনা তৈরি হয়েছে এ রাজ্যে কংগ্রেসের। তাই রাহুল গান্ধী এবার এসেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেছেন, এটা রাজনৈতিক মহল জানতে চেয়েছিল। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, যে বিষয়টি হলো যে রাহুল গান্ধী যে সভাটা করলেন সেই সভাটা কোথায় করলেন? সেই সভাটা করলেন রায়গঞ্জে, প্রথম সভা করলেন। কেন রায়গঞ্জে প্রথম সভা করলেন? রায়গঞ্জে সভা করলেন তার অন্যতম কারণ হচ্ছে রায়গঞ্জের অন্যতম একজন নেতা ছিলেন, তিনি হচ্ছেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। এই প্রিয়রঞ্জন দাশমুন্সী যদি আমরা দেখি 2008 সালে প্রিয়রঞ্জন দাশমুন্সী দুর্গাপুজোয় তার যে বাড়ি রায়গঞ্জে, সেইখানে নবমীর দিন তিনি হঠাৎ করে তার স্ট্রোক হয়, এবং তারপর তাকে দিল্লিতে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল এইমসে। প্রায় 9 বছর তিনি শয্যাশায়ী ছিলেন, কোমায় আচ্ছন্ন ছিলেন। 2017 সালে তার মৃত্যু হয়। কিন্তু এই সময়টায় যদি দেখা যায় 2008 সালে কোমায় চলে যাওয়ার পরে 2011 সালে এই রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, বামেদের সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন জোট হয়েছিল কংগ্রেসের সঙ্গে। এই যে কংগ্রেসের সঙ্গে সখ্যতা তৈরি হওয়া, এটা কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সীর একটা বড় অবদান ছিল। 2008 সালে তিনি কোমায় চলে যান, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে নতুন দল তৈরি করা, হ্যাঁ, সেটা তখন কংগ্রেসে কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সী তারা চেষ্টা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে রাখতে, এবং
যথেষ্ট প্রিয়রঞ্জন দাশমুন্সিকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সমীহ করতেন, হ্যাঁ, প্রিয়দা প্রিয়দা করতেন। তো আমি এইটুকু বলতে পারি যে আজকে প্রিয়রঞ্জনের কথা তিনি বলেছেন যে প্রিয়দা একমাত্র নেতা ছিল, এবং সত্যি সত্যি যদি প্রিয়দা বেঁচে থাকতেন হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু আজকে অন্য ধারায় বইতো। এটা কিন্তু ঘটনা যে আজকে কংগ্রেসের যে অবস্থা, সে অবস্থা এতটা হয়তো সঙ্গীন হতো না যদি প্রিয়রঞ্জন দাশমুন্সি আর বেঁচে থাকতেন। এবং শুধু তাই নয়, এই রাজ্যে কিন্তু রাজনীতির ধারাটাও হয়তো কোথাও একটা বদল হতো, কারণ প্রিয়রঞ্জন দাশমুন্সি 2008 সালে কমায় চলে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোট ছিল, এবং তারপরে তিনি এ রাজ্যে ক্ষমতায় আসেন, এখান থেকে সরে যায় এবং কংগ্রেসের যে দৈন্যদশা তৈরি হয়, হ্যাঁ, তো তার পিছনে অনেকগুলো কারণ আছে। কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সি যদি বেঁচে থাকতেন, এইটা কিন্তু ঘটনা যে হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতি অন্য খাতে বইতো। তাই রাহুল গান্ধী আজকে যে কথাটা বলেছেন, একদিকে তাকে বিরোধিতা করতেই হতো, কারণ কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করতে হলে তৃণমূলের যে গত 15 বছরে যা যা দুর্নীতি থেকে শুরু করে যা যা হচ্ছে সেগুলো তাও অনেকটা রেখে ঢুকে আজকে রাহুল গান্ধী বক্তব্য রেখেছেন 3 জায়গাতে, অনেক রেখে ঢুকে, মানে যে চাঁচাচোলা ভাষায় তৃণমূল কংগ্রেসকে বিজেপি আক্রমণ করছে সেই চাঁচাচোলা ভাষায় তিনি জাননি, কারণ তিনি জানেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে তার প্রয়োজন হতে পারে। তাই ওই রেখে ঢেকে তিনি বলেছেন ঠিকই, কিন্তু যতটা বলেছেন তাতে কংগ্রেস কর্মীরা কতটা উজ্জীবিত সেটা আগামী 4ই মে যে ভোটের ফলাফল সেখানে বোঝা যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সাথে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং তিনি কিন্তু খুব বিশ্লেষণাত্মকভাবে একটি তথ্য তুলে ধরলেন যে এতদিন বাদে কংগ্রেসের হয়ে রাজ্যে প্রচারে এলেন রাহুল গান্ধী। তাহলে যখন 2024-এ নির্বাচনে বহরমপুরে রীতিমতো কঠিন একটি চ্যালেঞ্জের মুখে ছিল কংগ্রেস, বলা যেতে পারে অধীর রঞ্জন চৌধুরী, তখন কিন্তু কংগ্রেসের বহু নেতৃত্ব তাকে কিন্তু বারবার কর্মী সমর্থকেরা বারবার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা প্রচারে কেউ আসেননি। শুধুমাত্র মল্লিকার্জুন খার্গে এসেছিলেন, কিন্তু রাহুল গান্ধীকে আসতে দেখা যায়নি। সেই রাহুল গান্ধী 2026-এর নির্বাচনে কিন্তু রায়গঞ্জে এসে প্রচার করেছেন, নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন, যদিও এক্ষেত্রেও খুব কূটনৈতিকভাবে খুব কৌশলে বক্তব্য রেখেছেন, যাতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাদের যে জোট, ইন্ডিয়া জোট, তা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।